এখন আমরা ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও জয়েন হতে পারোনি অবশ্যই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও, প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নাও। পরীক্ষার আগে এগুলি মুখস্থ করে সুন্দর করে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমরা অনেক ভালো ফল করবে, এটুকু তোমাদের উপরে আমার ভরসা। কারণ প্রশ্ন উত্তরগুলি সুন্দর করে লাইন বাই লাইন বই পড়ে পড়ে তৈরি করা হয়েছে। আশা করি এর বাইরে থেকে প্রশ্ন হবে না। এসো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন ছিল, মগধে কোন চাষ সব থেকে বেশি হতো? উত্তর, মগধে শালি ধান, গম, যব ও আখ চাষ সব থেকে বেশি হতো। পরের প্রশ্ন ছিল, বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে কোন জায়গা বিখ্যাত ছিল? উত্তর, বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে বারাণসী বিখ্যাত ছিল। পরের প্রশ্ন হলো, ষোড়শ মহাজনপদের কৃষি ও পশুপালনের পাশাপাশি কোন জীবিকা গুরুত্বপূর্ণ ছিল? উত্তর, ষোড়শ মহাজনপদে কৃষি ও পশুপালনের পাশাপাশি বাণিজ্য ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন ছিল, ষোড়শ মহাজনপদে বিনিময়ের মাধ্যম হিসাবে কি ব্যবহার করা হতো? উত্তর, ষোড়শ মহাজনপদে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহার করা হতো। পরের প্রশ্ন হলো, কারসাপন কি? উত্তর, কারসাপন হলো বহু প্রচলিত ধাতুর মুদ্রা। পরের প্রশ্ন হলো, প্রাচীন ভারতের ইতিহাসে কোথায় প্রথম নগরায়ন ঘটেছিল? উত্তর, প্রাচীন ভারতের ইতিহাসে হরপ্পা সভ্যতায় প্রথম নগরায়ন ঘটেছিল। পরের প্রশ্ন হলো, প্রাচীন ভারতে নগরায়ন কোন উপত্যকায় ঘটেছিল? উত্তর, প্রাচীন ভারতে নগরায়ন গঙ্গা উপত্যকায় ঘটেছিল। পরের প্রশ্ন হলো, প্রাচীন ভারতের ইতিহাসে নারীদের অবস্থা কেমন ছিল? উত্তর, প্রাচীন ভারতের ইতিহাসে নারীদের অবস্থা পুরুষের পর ছিল। পরের প্রশ্ন হলো, মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কেমন ছিল? উত্তর, মৌর্য আমলে নারীদের পোশাক ছিল চাদর বা ওড়না এবং পুরুষদের ছিল ধুতি ও চাদর। পরের প্রশ্ন হলো, কোথায় গোলমরিচ বিখ্যাত ছিল? উত্তর, কেরালায় গোলমরিচ বিখ্যাত ছিল। পরের প্রশ্ন হলো, সেতু কাকে বলা হতো? উত্তর, কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ছিল ভালো জলসেচ। পরের প্রশ্ন হলো, সেতু কাকে বলা হতো? উত্তর, কৃষিকাজের উন্নতির জন্য প্রয়োজন ছিল ভালো জলসেচ। প্রাচীন ভারতীয় শাসকরা সেদিকেই বিশেষ নজর দিতেন। নদীর জলসেচের মাধ্যমে খেতে পৌঁছানো হতো জল। এই জলসেচ প্রকল্পগুলিকেই সেতু বলা হতো। পরের প্রশ্ন হলো, ওয়ার শব্দের অর্থ কী? উত্তর, ওয়ার শব্দের অর্থ হলো শহর। পরের প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের একটি বন্দর নগরের নাম কি? উত্তর, দক্ষিণ ভারতের একটি বন্দর নগরের নাম হলো কাবেরী পট্টনাম। পরের প্রশ্ন হলো, বৈদিক আমলে পরিবারের প্রধান কে ছিলেন? উত্তর, বৈদিক আমলে পরিবারের প্রধান ছিলেন বাবা। পরের প্রশ্ন হলো, গাথা সপ্তশতী বইটি কার লেখা? উত্তর, গাথা সপ্তশতী বইটি হালের লেখা। পরের প্রশ্ন হলো, গাথা সপ্তশতী বইটি কোন ভাষায় লেখা? উত্তর, গাথা সপ্তশতী বইটি প্রাকৃত ভাষায় লেখা। পরের প্রশ্ন হলো, দক্ষিণ ভারত কী জন্য বিখ্যাত? উত্তর, দক্ষিণ ভারত মশলার জন্য বিখ্যাত। পরের প্রশ্ন হলো, গুপ্ত রাজাদের চালু করা মুদ্রাকে কি বলা হতো? উত্তর, গুপ্ত রাজাদের চালু করা মুদ্রাকে সুবর্ণ বলা হতো। পরের প্রশ্ন হলো, স্ত্রীধন কি? উত্তর, গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় কিছু সম্পদ পেতেন।
এই সম্পদকেই স্ত্রীধন বলা হতো। পরের প্রশ্ন হলো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন পর্যটক ভারতে আসেন? উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাসিয়ান ভারতে আসেন। পরের প্রশ্ন হলো, চণ্ডাল কাদের বলা হতো? উত্তর, ফাসিয়ানের বর্ণনায় দুষ্টু প্রকৃতির লোকদেরকে চণ্ডাল বলা হতো। পরের প্রশ্ন হলো, সুয়ানজাং এর ভাষায় ভারত কি নামে পরিচিত ছিল? উত্তর, সুয়ানজাং এর ভাষায় ভারত ইনটু নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন ছিল, বণিক গ্রাম কাকে বলা হতো? উত্তর, গুপ্ত ও গুপ্ত পরবর্তী সময়কালে নগরের বিভিন্ন শাসক কাজে ধনী বণিকদের ভূমিকা বাড়ে। এই সময়কালে বণিক শ্রেণীও কারিগরদের মতো সংঘ তৈরি করে। বণিকদের এই নিজস্ব বা সংগঠনের নাম ছিল বণিক গ্রাম। পরের প্রশ্ন, টিকা লেখো সুদর্শন হ্রদ। উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে রাজকীয় উদ্যোগে জলসেচ ব্যবস্থার একটি প্রধান উদাহরণ হল সুদর্শন হ্রদ। সুদর্শন হ্রদ এর নির্মাতা অর্থাৎ সুদর্শন হ্রদ তৈরি করেছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। এই হ্রদটি তৈরি করেছিলেন। পরের পয়েন্ট হলো অবস্থান, অর্থাৎ এটি কোথায় অবস্থিত? উত্তর, প্রাচীন ভারতীয় উপমহাদেশে কাথিওয়াড় অঞ্চলে সুদর্শন হ্রদটি অবস্থিত। পরের পয়েন্ট হলো পুনর্গঠন ও সংস্কার, অর্থাৎ এই হ্রদটি কে পুনর্গঠন করেন পরবর্তীতে এবং সংস্কার করেন? অশোকের সময়কালে এই সেচ প্রকল্পটির সঙ্গে কয়েকটি সেচ খাল যোগ করা হয়েছিল। শক শাসক রুদ্রদমন সুদর্শন হ্রদটি সংস্কার করেন। 150 খ্রিস্টাব্দে পরবর্তী সময়ে আরও বড় দৃঢ় করা হয়েছিল। প্রকৃতি, সুদর্শন হ্রদ ছিল একটি বড় মাপের সেচ প্রকল্প। এখানেই আমাদের ইতিহাসের ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি সমাপ্ত হলো। তোমরা যারা ভিডিওটি দেখেছো অবশ্যই প্রশ্ন উত্তরগুলি লিখে নেবে। প্রশ্ন উত্তরগুলি লিখে নেওয়ার পর যদি ভালো লাগে বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো, এবং যদি এমন ভিডিওগুলি পরপর দ্রুত পেতে চাও সবার আগে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল করে রাখবে, যাতে ভিডিওগুলি সবার আগে তোমরা পাও। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।